আচ্ছা, উপাদ্য 18 পৃষ্ঠায় এই উপাদ্য এখানে আলোচনা হবে। আর তোমরা যেটা নিজেরা পড়বা, হোমওয়ার্ক দিচ্ছি যেটা, সেটা হলো বেয়ার ক্যাটেগরি উপাদ্য বর্ণনা ও প্রমাণ করো, উপাদ্য 13। এইটা হোমওয়ার্ক। আর কোনো উপাদ্য পড়া লাগবে না, এইগুলো করলেই হয়ে যাবে। না পারলে আমি কী করবো? এই যে এই বইয়ের এই চ্যাপ্টারটাই সবচেয়ে কঠিন চ্যাপ্টার, কিন্তু কিছু করার নাই তো। আর যদি বলো যে আর যা আছে সবই খুব কঠিন, যেটা পড়ানো হবে এটাও কঠিন, যেটা হোমওয়ার্ক দিয়েছে এটাও কঠিন, আর যে দুটো পড়িয়েছে এই দুটো সহজ অপেক্ষাকৃত। এখন পড়তে না পারলে কিচ্ছু করার নাই, খুব কঠিন কঠিন জায়গায়। হ্যাঁ, আমি করাই দিলে সমস্যা নাই, আমি করাই দিলে 2 দিন লাগবে। হোমওয়ার্ক না করতে পারলে আমি করাই দিলে 2 দিন লাগবে, কোনো সমস্যা না, এক উপাদ্য 2 দিন পড়াবো। আচ্ছা, আরএন একটি সম্পূর্ণ মেট্রিক জগৎ, আমাদের উপাদ্যের বিষয়টা। সায়েন্স বইয়ের বই আছে কারো কাছে? এখানে না, বাসায় আছে কারো কাছে এই সাবজেক্ট সায়েন্স বইয়ের বই? হ্যাঁ, ওর কাছে আছে। ওই সাবজেক্টটা পড়তেছি না আমরা এখন। তাও নাই, ও আবার অন্য নামটা মনে হয় সাম্পাকনা এসে বলতেছে। কোন সাবজেক্টে যে কি লিখে দিয়ে আসো, দেখা গেলো হাইড্রোতে লিখে আসে এইটা, আর এইটা সাবজেক্টে লিখে আসলে হাইড্রো। স্মৃতিবুদ্ধে পড়াইছিলাম না, ওই যে পাইছি খাইছি চলে গেছে, কে খাওয়াইছে, কি খাওয়াইছে, কেন খাওয়াইছে। এর নাম কি? আচ্ছা, ঠিক আছে, ওর অনুমান ঠিক আছে, কারণ এই বই তো এরকম পাতলা, সায়েন্স বইয়ের বই এটার মধ্যেই পাতলা, সাইজে ঠিক আছে। এখন এই উপাদ্য অনেকটাই কঠিন, আর সায়েন্স বইয়ের বই থেকে উপাদ্যটা আমি পড়াবো, কারণ এই বইতে অনেক বড় করে লেখা আছে, এই অনেক কিছু লাগবে না। সায়েন্স বইয়ের বইতে সুন্দর করে ছোট করে লেখা আছে। আর থার্ড ইয়ার এনালাইসিস বই যদি সংগ্রহ থাকে, তাহলে তার একদম লাস্ট চ্যাপ্টার, ওখানে চ্যাপ্টার 10, ওখানেই উপাদ্য প্রণয়ন করা আছে রিয়ালাইসিস। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের আরএন জগৎটা বুঝতে হবে, আর সম্পূর্ণ মেট্রিক জগৎ এইটা লাগবে। সম্পূর্ণ মেট্রিক জগৎ দেখো, খাতাপত্র খোঁজো,
আমাদের মেট্রিক জগতে অনুক্রমের সংজ্ঞাতে দেখো তো, মেট্রিক জগতের অনুক্রম। তারপরে সম্পূর্ণ মেট্রিক জগতে যাইতে হইলে কয়েকটা ধাপের পর যাইতে হবে, হঠাৎ যাইতে পারবে না, কোথায় কথা হয়ে যাবে। দেখো দেখো মেট্রিক জগতে অনুক্রম, অভিসারী অনুক্রম পড়াইছি, অভিসারী অনুক্রম পড়াইছি, কোষী অনুক্রম পড়াইছি। তারপরে সম্পূর্ণ মেট্রিক জগৎ। ওই পিছনে সব ধাপগুলো যদি অতিক্রম করতে পারে তাহলে সেই সম্পূর্ণ মেট্রিক জগৎ হবে। এই বলো সম্পূর্ণ মেট্রিক জগৎ কি? সম্পূর্ণ মেট্রিক জগৎ হলো একটা মেট্রিক জগতের ভিতরে একটা কোষী অনুক্রম ওই জগতের ভিতরেই একটা বিন্দুতে প্রবেশ হবে। ওই তার এই মেট্রিক জগতের মধ্যেই কোনো বিন্দুতে অভিসারী হবে। এই কথা আছে, পড়ো ঠিক মতো পড়ো। এইটাই তো আমাদের সিদ্ধান্ত, তো ওইটাই হবে। একটা মেট্রিক জগতের যে কোনো কোষী অনুক্রম ওই জগতের কোনো বিন্দুতে অভিসারী। এই হলো সম্পূর্ণ মেট্রিক জগৎ। তাহলে আমাদের যে এই আরএন জগৎ, এ জগৎ, এই জগতের ভিতরে একটা কোষী অনুক্রম নিতে হবে, আর ওইটাকে কি দেখাইতে হবে? অভিসারী দেখাবো, সে সম্পূর্ণ মেট্রিক জগৎ হবে। আচ্ছা, আরএন জগৎটাকে চিনাইতে হবে। এইটা চিনাই নে ওগত উপাদ্য কিছুটা বোঝাইতে পারে। আরএন জগৎ, আরএন জগৎ হলো এন মাত্রিক জগৎ। এমন জগৎ যার ডাইমেনশন হলো এন। লিখতেছো তো, সব লিখতে থাকো, তারপরে কি অবস্থায় দাঁড়ায় দেখি। আমাদের আর স্কয়ার জগৎ, এটা হলো সমতল, অর্থাৎ দুই মাত্রিক জগৎ। এইটাই হলো আমরা যে চলাফেরা করি, যে ভূমির উপরে হাঁটাচলা করি, এই ভূমিটা সম্পূর্ণ এই সমতলটা হলো কি জগৎ? আর স্কয়ার জগৎ। তল আমরা হলো আমরা এই যে যেখানে আমরা বিচরণ করতেছি, ঠিক আছে। এরপরে আর3 জগৎ, এই জগৎ হলো স্পেস বা শূন্য। এই হলো 3 মাত্রিক জগৎ। এইটা হলো কত মাত্রিক জগৎ? এই জগতে কারা বিচরণ করে? এই জগতে বিচরণ করে সব পাখি সম্প্রদায়, তারপরে মাছি, মৌমাছি, মানে যারা উড়তে পারে সেই প্রাণী জগৎগুলো এই জায়গায় অবস্থিত। যারা কোথায় কি করতে পারে? উড়তে। আমরাও তো উড়তে পারি, বিমানে উঠলেই তো বিমান উড়ে, আমরাও উড়ি। আমরা যখন বিমানে ভ্রমণ করি তখন আমরা এই জগতে থাকি। ক্লিয়ার? এখন এই জগতে যত কতগুলো বিন্দু আছে, আবিষ্কার জগতে কতগুলো বিন্দু আছে? অসংখ্য সমতল। এই বিন্দুগুলো দেখতে কেমন? এই বিন্দুগুলো দেখতে দুটো স্থানাঙ্ক আছে। বুঝো কথা? এই বুঝলেই বুঝবা, এটা বইতে বুঝাইতে পারলে সামনে যাওয়া যাবে। তাহলে এক্স ওয়াই এই রকমের দুই স্থানাঙ্ক সকল বিন্দু আর স্কয়ার জগতের সদস্য, দুটো স্থানাঙ্ক। ঠিক আছে তো?
আর কিউব জগতের যত সদস্য আছে সব সদস্য হলো 3টে স্থানাঙ্ক। এই বিন্দুগুলো সব আর কিউব জগতের সদস্য। তাহলে আমরা একটা R4 জগতের কথা বলি, তাহলে R4 জগৎ হলো এমন জগৎ, যদি এটা কাল্পনিক একটা বিষয়, সেখানে প্রত্যেকটা বিন্দুর 4টা স্থানাঙ্ক। যদি R5 জগতের কথা বলি, তাহলে সেখানে প্রত্যেকটা বিন্দুর 5টা স্থানাঙ্ক। এরকমভাবে 5টা লিখে কমা ব্র্যাকেট দিলেই সে R5 জগতের সদস্য হবে। বোঝা যায়? আর এই সকল জগতের সাধারণ জগৎ হলো Rn। সব জগৎকে যদি আমরা একটা জগতের মধ্যে প্রকাশ করতে চাই, তাহলে সেটা হলো Rn। n এর মান 2 দিলেই এই জগৎটা তাহলে হয়ে যাবে, n এর মান 3 দিলে এইটা হয়ে যাবে। তাহলে সকল জগৎকে যদি আমরা একটা সাধারণ রূপে পড়তে চাই, সেইটাই n মাত্রিক জগৎ Rn। এই জগতে একটা বিন্দু তাহলে দেখতে কেমন হবে? এই জগতে একটা বিন্দুর n সংখ্যক স্থানাঙ্ক থাকে। কয়টা? যদি R² জগতের 2টা থাকে, আর কিউব জগতে যদি কয়টা থাকে? 3টা। তাহলে Rn জগতের এক একটা বিন্দুর স্থানাঙ্ক হবে তাহলে ক্লিয়ার? আচ্ছা, হলো Rn জগতে এক একটা বিন্দু আমাদের দেখতে কয়টা স্থানাঙ্ক? এরপরে যখন আমরা টেন্সর করি, তখন আবার এইটাকে উপর উঠে ওই যে 3 তলায় যা হরাই, তখন আবার ঘটনা এইরকম হয়ে যায়। 3 তলায় যা পড়ানো শুরু করছি, সেই জায়গা দেখবা পরের ক্লাস যদি করা সৌভাগ্য হয়, তখন এই ঘটনা আলোচনা হবে। তাহলে সেখানে বিন্দুর স্থানাঙ্ক আবার নিচে, এই সংখ্যাগুলো নিচে না দিয়ে কোথায় দেওয়া হয়? উপরে। সেটা আবার টেন্সর রাশি গঠন করার জন্য এই ঘটনা। আচ্ছা, এখানে আমাদের ওই ঘটনা এখানে নিচেই। আচ্ছা, এখন Rn জগতের মধ্যে দুটো বিন্দুর দূরত্ব আছে না? এই দুটো বিন্দুর দূরত্ব দিয়ে Rn জগতের মেট্রিক তৈরি করতে হবে, ডি তৈরি করতে হবে, নয়তো হবে না। আমাদের মেট্রিক, এই যে Rn জগৎ, এটা মেট্রিক, সম্পূর্ণ মেট্রিক জগতে Rn জগতের তো ডি লাগবে। মেট্রিক তৈরিতে কয়টা বিন্দু লাগে? 2টা না? dxy। আচ্ছা, তাহলে ধরি এই বিন্দুটার আমরা নাম দিয়েছি x হলো এই টোটাল এই বিন্দুটার নাম। Rn জগতের 2টা বিন্দু লাগবে, তো একটা x লাগবে, x দিয়া Rn জগতে একটা বিন্দু, মানে তার দেখতে এরকম। আর একটা বিন্দু যদি y ধরি, তাহলে সেটার গঠন কেমন হবে? তাহলে কি নিলাম? Rn জগতে দুটো বিন্দু নিলাম, একটা x, একটা Rn জগতের পড়তে বিন্দু। এবার কয়টা স্থানাঙ্ক থাকবে? n সংখ্যক। y এর কয়টা স্থানাঙ্ক থাকবে? এখন এই দুই বিন্দুর মধ্যে দূরত্বটা আমরা বের করতে চাই। দূরত্ব বের করার জ্যামিতিতে তো সূত্র আছে, সূত্র দিলেই হবে। তাহলে d of xy আর √r x1 মাইনাস y1 এর হোল স্কয়ার, এই দুইটার বিয়োগফল। প্লাস না মাইনাস? এইটা এবার 2টা প্লাস 2টা মাইনাস এইভাবে যায় না?
লেখো। এই হলো আর এন জগতে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এইটাকে আমরা একটা বিশেষ কায়দায় লিখব। এই কিন্তু বইয়ের ভাষার দিকে ঢুকতেছি। ওই যে আমরা এন সংখ্যক পদের যোগফল আছে, সেইটা একটা পদে সামেশন আকারে লিখেছি। সম্ভব কিনা দেখো তো, এইটা কি, এইটা আয়ের মানে 1 2 3 থেকে এন পর্যন্ত বসালে সবগুলো হয় কিনা। আচ্ছা, এইটাকে বইতে এইভাবে না লিখে আর একটু সিস্টেম করেছে। এই যদি বোঝা যায় তাহলে এই ঘটনা যদি আমি লিখে দেই তাহলে বুঝবো আর এন জগতে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এটাই আর এন জগতের মেট্রিক। এটা কি আর এন জগতের মেট্রিক। এই যে ডি লাগবে, সেই আর এন জগতের ডি এর সূত্র হলো এইটা। এইটার ভিতরে এইটা আছে, এইটার ভিতরে এইটা আছে, এইটার মানেই এই আর এন জগতের দুইটা বিন্দুর মধ্যবর্তী। এই ঘটনাটা আমাদের এইখানে বেশিরভাগ অংশ জুড়ে এই ঘটনা থাকবে। বুঝে আসছে তো ঘটনা? এখন আর একটা বিষয় বুঝতে পারলে উপাদ্য বোঝানো সম্ভব। আর এন জগতে অনুক্রম কিভাবে তৈরি করব, আর এন জগতের অনুক্রম কিভাবে তৈরি করব, এইটা বুঝলে আর কোনো অসুবিধা নেই, বুঝে যাবে। আচ্ছা, আর ছবি আঁকবো। বড় করে একটা ছবি আঁকতে পারলে ভালো হয়। আর এন জগৎ শিখেছি, আর এন জগতের ডিও তৈরি করেছি। এখন আর এন জগতের অনুক্রম তৈরি করা শিখলে হবে। এই বিষয়টা আরেকটু কঠিন। একটা অনুক্রমে কতগুলো পথ থাকে? অসংখ্য পথ থাকে। কি দিয়ে তৈরি হয়? x1 দিয়ে তৈরি হয়। আর এন জগতে মনে করো এই বিন্দুটা হলো x1, এইটা হলো x2, এইটা হলো x3, এইটা হলো x4, ডট 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 ডট। এইভাবে যদি আর এন জগতের ভিতরে পথ তৈরি করা যায়, এইটা মিলেই হবে আর এন জগতে একটা অনুক্রম। দিস ইজ xn। আর অনুক্রমকে আমাদের এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়েছে। খেয়াল করে কিন্তু ঠিক বলতে, এই জায়গাটাই খেলে উপর দিয়ে খুব জটিলতা, ঝামেলা। আচ্ছা, এখন এই x1 বিন্দুটা তো আর এন জগতেরই একটা বিন্দু, তবে x1 এর ভিতরে তাহলে n সংখ্যক স্থানাঙ্ক আছে। বুঝো নাই মনে হয় কথাটা? কারণ একটু আগে বলছিলাম x বিন্দুটা আর এন থাকলে x ইকুয়াল টু x1, x2, x3 ডট ডট। এই তো আর এন জগতের প্রত্যেকটা বিন্দু দেখতে এই রকমের। ক্লিয়ার হয়েছে? এখন আমরা অনুক্রম তৈরি করার স্বার্থে আমরা এইটারই নাম দিয়েছি x1, মানে আর এন জগতে একটা বিন্দু হলো। তাহলে এইটারে কিভাবে প্রকাশ করব? কারণ না এইভাবে তো প্রকাশ যাচ্ছে না, তাহলে এইটা তো মিলে যাচ্ছে। তাহলে এইটুকু বোঝা লাগবে, x1কে কিভাবে প্রকাশ করব, এই বিন্দুটাকে কিভাবে।
এইটার জন্য তো আলাদা আলাদা তো এন সংখ্যক স্থানাঙ্ক দেওয়া লাগবে। কি বুঝে আসে? হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তাহলে আর এন জগতের একটা বিন্দু এই x1, এই এখন লেখো x1 যদি আর এন জগতের এই বিন্দু, তো এত x1 ইকুয়াল টু এই বইতে যেভাবে প্রকাশ করছে তাহলে দেখো একটা সুন্দর সিস্টেম চলে আসলো। আমি গোড়ায় এই x1 এর জন্য গোড়ায় সব x1 রাখলাম, এই জায়গায় আমি আলাদা করে দিলাম টেনসরের মতো। তো এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে এখানে আলাদা বললাম। তাহলে এখন এই যদি হয় x1, তাহলে x2 x3 প্রত্যেকের বুঝাইতে কোনো সমস্যা নাই। এই জায়গা উপর দিয়ে তুমি বুঝবা না, কারণ এই জায়গাটা এটা সংক্ষিপ্ত রূপ লেখা আছে। তাহলে x2 ইকুয়াল টু তাহলে কি হয় বলো? x2 1 x2 2 x2 3 x2 n। ভালো কথা। তাহলে অনুক্রম xn তৈরি করতে চাইলে হোয়াট ইজ xn ইকুয়াল টু xn1 xn2 xn3 xn n। কোষী অনুক্রম তৈরি করতে xm একটা পদ লাগে আর xn একটা পদ লাগে। হোয়াট ইজ xm বলো তো, হোয়াট ইজ xm? তাহলে আমরা এই আর এন জগতের প্রত্যেকটা বিন্দু তৈরি করার জন্য আমরা এইখানে নিচে যা নিচ্ছি এইখানে ঠিক রেখে এই চেঞ্জটা এইখানে করতেছি 1 2। আগে তো এইখানে 1 2 3 ছিল, কারণ এইটার নাম দিয়েছিলাম কি x। এখন এইগুলোর নাম x1 x2 দেওয়ার কারণে আমরা পরিবর্তনটা এই জায়গায় বোঝাচ্ছি, আর এই জায়গাটা ফিক্সড করে দিছি। তাহলে সবাইকে বোঝানো আছে। এই হলো বিষয়টা। এই আর কিছু বোঝানোর নাই। এখন বাসা থেকে কোষী অনুক্রমের সংজ্ঞা পড়বা, অভিষেক সংজ্ঞা পড়বা, সম্পূর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা পড়বা, আর কিছু বলা লাগবে না। এইটুকু করে আসবে ওই সংজ্ঞা থেকে। দেখা যাচ্ছে না, শাক পাতা খাইয়ে বেশি করে, তাতেও কাজ না হইলে ওই কুইন্স হাসপাতালে যেতে হবে, এই চশমার ডাক্তারের কাছে।